নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাম মন্ত্রিসভার তিনবারের নির্বাচিত ইটাহার থেকে নির্বাচিত বিধায়ক বিশিষ্ট অধ্যাপক ডক্টর শ্রীকুমার মুখার্জি। শ্রীকুমার বাবু, আপনাকে স্বাগত আরসিটিভি স্টুডিওতে আসবার জন্য। প্রথমেই শুভ দীপাবলি এবং ছটের শুভেচ্ছা আপনাকে, আমাদের আরসিটিভির জন্য আমার শুভেচ্ছা থাকবে। আমরা আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। আপনার একদিকে দীর্ঘ অধ্যাপনার জীবন, সেখানে বহু ছাত্রছাত্রীর সঙ্গে আপনি তাদের জীবন তৈরি করার কাজ করেছেন, পাশাপাশি বাম রাজনীতির একেবারে অলিতে গলিতে আপনার অবাধ বিচরণ এই মুহূর্তে, যদিও মন্ত্রিত্ব এখন নেই, আপনাদের সেই দল ক্ষমতায় নেই। আমি প্রথমেই একটু চলে যাব আপনার শৈশব অবস্থায়, যে মানে আপনি কোথা থেকে বেড়ে উঠেছেন, আপনার স্কুল বা কলেজ বা শৈশবের কোনো স্মৃতি দিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চাইছি। এক নম্বর হচ্ছে যে আমি দলে চলে এলাম কিছু দেখে, এরকম নয় কিন্তু। ইনফ্যাক্ট আমার ঠাকুমার বাবা, তিনি একজন কুখ্যাত পুলিশ অফিসার ছিলেন ব্রিটিশ যুগে। রায়চৌধুরী তার পাওয়া উপাধি ছিল, নাম দক্ষিণারঞ্জন রায়চৌধুরী। আর তার মেয়ে মানে আমার ঠাকুমা, তিনি সেই বাড়ির খবর দিতেন, অগ্নিযুগের যারা ছিলেন সমস্ত। এবং সেটা একেবারেই বাঘা যতীনদের সেই বুড়িবালামের তীরে সেই সেখানেই ছিলেন দক্ষিণারঞ্জন রায়চৌধুরী। আর সেখানেই তার মেয়ে ছিল, মানে আমার ঠাকুমা ছিলেন, খবর পৌঁছে দিতেন যে এখান থেকে পুলিশ যাচ্ছে। তো একই বাড়িতে দুজনের অবস্থান, ফলে সেখান থেকে ঠাকুমার সময় থেকে তারপর আমার কাকারা, তারপর আমি। তো এটা এই পরম্পরাটা রয়েছে বাড়িতে, আলোচনা কথা সবটাই তো ওই রকমই। ফলে আমি কিভাবে এলাম, কখন এলাম, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে এই সবের মধ্যে দিয়েই চলে এসেছি আর কি। এবং প্রকাশিত হয়েছে বলতে পারেন, একটা ছোট্ট ভাঁড় নিয়ে আঠা নিয়ে ঘুরছি, কাকারা পোস্টার মারছেন, আমি আঠাটা সঙ্গে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি মানে অত বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু এটা করেছি। এটা ওটাই প্র্যাকটিস আমাদের বাড়ির। হ্যাঁ, তো ওইভাবেই ছিলাম, ওইভাবেই দলে চলে এসেছি এক সময়। আপনি মানে আপনার স্কুলিং কোথায়, বা আপনি পরবর্তীকালে অধ্যাপনা আপনি করছেন কোথা থেকে, আপনি কলেজে আপনি জয়েন করেন? দেখুন, আমার বাড়িতে একটা অসুবিধার কথা বলিনি আমি, নয়তো কমপ্লিট হবে না। আমার বাড়ির দুই কাকা দুটো দলে ছিলেন, কমিউনিস্ট পার্টিটা ভাগ হয়ে গেছিল। আর আমার বাবাকে ওই বড় সংসারটা দেখতে হতো বলে তিনি ওই মাঝখানে একটা অবস্থান নিতেন। মেজো কাকা CPIM ছিলেন, আর আমার ছোট কাকা CPI ছিলেন। এবং আমার CPI এ আসা যদি বলেন, তাহলে সেটা মূলত আমার ছোট কাকার জন্য, কারণ আমার পড়াশোনাটাও তার দেখা এবং রাজনীতিটাও তার বোঝানো, এই দুটো মিলিয়ে। যদিও আমার ওপর মনের ওপর চাপ ছিল আরেকজন মানুষের, তাকেও স্বীকার করা উচিত, তার নাম মহাদেব মুখার্জি, আসানসোলের, যিনি CPIML এর অন্যতম বড় নেতা। হ্যাঁ, তো মহাদেব মুখার্জি, তিনি আসানসোলের মানুষ, আমাদের কাছে থাকতেন। তো তারও একটা প্রভাব ছিল আমার জীবনে। কিন্তু শেষ পর্যন্ত আমি CPIর সাথে থেকে গেলাম, ছাত্র ফেডারেশনে থেকে গেলাম। BPSF ভাঙেনি তখনও, দুটোই BPSF বলতো, এবং আমি একটা BPSF এর সাথে থাকলাম, যা মূলত CPI এর সাথে কানেক্টেড ছিল। সেইভাবেই আমার রাজনীতি চলে আসে। আপনারা যখন রাজনীতি করেছেন তখন নকশাল আন্দোলন অসম্ভব জনপ্রিয় এবং একটা ফ্যান্টাসি কাজ করছে ইয়ং জেনারেশনের মধ্যে। যদি আমরা কালবেলা থেকে শুরু করে সমরেশ মজুমদারের গল্প পড়ে পড়ে অনেকে এই আন্দোলন সম্পর্কে বা তার যে একটা রূপক, কখনো নকশাল আন্দোলনের প্রতি টান অনুভব করেননি? আমি বলছি, নকশাল আন্দোলনের টান কাউকে দেখে নয়, একেবারে বাড়ির পাশের মানুষটাকে দেখে করেছি। তো তখন তিনি CPM করছেন, সেই সময়ও পুলিশ আসছে এবং তার ঘরের জিনিসপত্র ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে কিছু খাবার গেল, কিছু খেয়ে নিল তার ছেলেমেয়েরা। তো এসবও তো ছিল ছোট বয়সটা। তার পরবর্তীকালে তাদের CPIML, মহাদেব মুখার্জি ধরা পড়ে যাওয়া, তারপরে আবার হসপিটাল থেকে পালিয়ে যাওয়া, এসবটাই আমার দুটো দিক ছিল আর কি। মানে একদিকে মহাদেব মুখার্জিকে দেখা ওইভাবে, আরেকদিকে বাড়িতে এসে কাকার সান্নিধ্যে থেকে একই সাথে আমার পড়াশোনা করা এবং রাজনৈতিক পড়াশোনা, এই দুটো। হ্যাঁ, যেটা বেশি প্রভাব, মানে যেভাবে প্রভাবিত হয়েছি সেটা কাকার জন্য, যে কারণে আমি থেকে গেলাম। আর
নয়তো বলতে পারেন আপনি যে প্রশ্নটা করলেন, আমিও হয়তো সিপিআইএম এর সাথেই চলে যেতে পারতেন। একদমই। দীর্ঘদিন আপনি মন্ত্রিসভায় আপনি মন্ত্রী ছিলেন এবং আপনি যে সিপিআই দলটা করছেন, সেই সিপিআই এর জন্মেরও প্রায় 100 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং পাশাপাশি 100 বছর এবং রাজনৈতিক প্রতিপক্ষ বামেদের ক্ষেত্রে আরএসএস বা বিজেপি, আপনি যেটাই বলুন, আরএসএস তো মূলত একটা সংগঠন হিসেবে কাজ করছে, তাদেরও শতবর্ষ পূর্তি। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটি বিপরীত রাজনৈতিক চিন্তাভাবনা বা মতাদর্শগত চিন্তাভাবনা, এটা কতটা প্রাসঙ্গিক আজকের এই রাজনীতির ক্ষেত্রে? না, খুব মারাত্মক একদম। কারণ যখন শুরু হয়েছিল তখন কমিউনিস্ট পার্টি জন্ম নিচ্ছে তার বিরুদ্ধের যে শক্তি আর কি, প্রতিক্রিয়াশীল শক্তি, এবং ইংরেজের দালালি করা এবং একই সাথে মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগ চালিয়ে দেওয়া, তার সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া, এই সবটার মধ্যেই আরএসএস রয়েছে। তখন তো দল বলতে হিন্দু মহাসভা, ওদিকে জনসংঘ তৈরি হচ্ছে, কিন্তু মূল জায়গাটাও কিন্তু আরএসএস। তারা একটা মিলিট্যান্ট পার্টি এবং একই রকম কমিউনিস্ট পার্টিটাও মিলিট্যান্ট পার্টি, ক্যাডার বেস পার্টি। ক্যাডার বেস পার্টি দুটোই, এবং একজন আরেকজনকে কাউন্টার করার জন্যই তৈরি হয়েছিল, এটা আমার বোধ হয় একদম। কারণ নয়তো এক বছরই দুটো তৈরি হয়ে যেত না। মানে দুটো বিপরীতমুখী জিনিস চলছে, গিয়ে একটা জায়গা গিয়ে দাঁড়িয়ে গেল, একটা বছরে গিয়ে দাঁড়ালো, যারা প্রকাশিত হলো। কিন্তু এই ভাবনাটা তো ছিলই, হ্যাঁ, ভাবনাটা ছিল, নয়তো কখনো স্বাধীনতার পরে পরেই গান্ধীকে হত্যা করা যায়, এটা এই কল্পনাও কি আনা যায় যে ফাদার অফ দ্য নেশন খুন হয়ে গেলেন? যে করলো সে বলল যে আমি একটা বড় কাজ করলাম, তাকে নিয়ে আজকে মন্দির তৈরি হয়, নাথুরাম গডসে মন্দির, টেম্পল। তো এই ভাবনা তো ছিলই, এবং এই একই সাথে আরেকটা ভাবনা যে ধর্মটাকে বাদ দিয়ে তুলে আমার বড় আইডেন্টিটি হচ্ছে আমি একজন মানুষ। তো এই মান এবং হুঁশ নিয়ে এগোনো, এইটাই তো কমিউনিস্ট পার্টি বলেছিল। তো এবং সমানভাবে এগোনো, কারণ দক্ষিণপন্থী বহু দল আছে যাদের মানও আছে, হুঁশও আছে, কিন্তু সমানভাবে এগোনোর কথা নেই। তো আমরা বলতাম সমানভাবে এগোনো, এবং তার উল্টো দিকে যাদের মান এবং হুঁশ কোনোটাই ছিল না, যারা শুধুমাত্র অত্যন্ত সংকীর্ণতাবাদী একটা দল, একটা সংস্কৃতি, সেটাই ছিল আরএসএস। তাদের দুটোই 100 বছর হয়ে গেছে। এখন বলতে পারেন গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্টদের একটা খানিকটা ধাক্কা খেয়ে গেছে, নিশ্চয়ই কোনো ভুল নেই তাতে, খানিকটা ধাক্কা খেয়ে গেছে। একই রকম ভারতবর্ষও খেয়েছে, 100 বছর হয়ে গেছে। আরও অনেকগুলি দল রয়েছে, সিপিআইএম আছে, সিপিআইএম এর লিবারেশন আছে, আরও অনেক দল আছে। তো তাদেরও সবারই তো একই জন্ম, রুট তো এক জায়গায়। তো সেই রুট এক জায়গা পরেও আমরা এমন একটা জায়গাতে পৌঁছাতে পারলাম না যেখানে মান, হুঁশ এবং সমান অবস্থা, সমব্যবস্থা, এই জায়গাটা দাঁড় করাতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন। একটা সময় মনে হয়েছিল যে একেবারে স্বাধীনতার পরে যখন আমরা আজাদি ঝুটা হ্যাঁ বলেছিলাম, তারপরেও কিন্তু আমরা সেকেন্ড পজিশনে ছিলাম পার্লামেন্টে। যখন বিশ্বাস করলাম যে একটা চেষ্টা করে দেখা যেতে পারে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়ে, তো তখনও আমরা কিন্তু সেকেন্ড পজিশনে। তারপরে এই সেকেন্ড পজিশনটা বেড়েছিল আস্তে আস্তে, সংখ্যাতত্ত্বের হিসেবে অনেকটা বেড়েছিল, এখন কমে গেল। মানুষ কেন সর্বভারতীয় যে ক্রেজ থাকা উচিত বামপন্থী দল, না সেটা আপনারা এতদিনেও পারেননি? না, সেটা ফেল করছে। সেটা কি 96 জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়া একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার, উনি নিজেই বলেছিলেন, সেটা কোথাও একটা আপনারা এগিয়ে যেতে পারতেন? না, জ্যোতিবাবু তো এক বিরাট প্রতিভা, বড় কমিউনিস্ট। কে কীভাবে ভাবলেন তার থেকেও বড় কথা হচ্ছে যে জ্যোতিবাবু এই সবটাই একটা প্রয়োগের জায়গাতে ছিলেন। জ্যোতিবাবু বড় থিওরিটিশিয়ান এরকম আমি কথা, এই রকম জায়গাতে আমি নেই বলার জন্য। আমি কিন্তু এটা বিশ্বাস করি যে জ্যোতিবাবু প্রয়োগের দিক থেকে মানুষ, তাদের মর্যাদা এবং সমানভাবে জীবনযাত্রা এগিয়ে নিয়ে চলা, এই ভাবনাটার প্রয়োগ করার জায়গাতে জ্যোতিবাবু একটা বিরাট বড় মাপের মানুষ। 96 সালে তাকে যদি প্রধানমন্ত্রী করা যেত তাহলে গোটা ভারতবর্ষের চেহারাটা পাল্টে যেত, এমনটা নয়। কিন্তু এটা নিশ্চিত মানুষ
প্যারালাল কি হতে পারে তার একটা দৃষ্টান্ত, তার একটা দৃষ্টান্ত হয়ে যেতে পারত। আপনি শুধু ভাববেন যে জ্যোতিবাবু হলেন প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার হলেন ইন্দ্রজিৎ গুপ্ত, কৃষিমন্ত্রী হলেন আমাদের চতুরায়ন মিশ্র, এই যে লোকগুলি ছিল যারা যারা সেই সময়ে, তারা থাকলে ভারতবর্ষের মানুষ তো নতুন দিশা দেখতো একদম। চতুরায়ন মিশ্র মানে কৃষক আন্দোলনের মূল লোক একেবারে, এবং জমিদারি প্রথা, রাজতন্ত্র, এদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই। তার নায়কের নাম হচ্ছে, অন্যতম নায়ক হচ্ছেন চতুরায়ন মিশ্র, তিনি কৃষিমন্ত্রী হচ্ছেন। এবং সেই কৃষক আন্দোলনের ভাবনা, শ্রমিক আন্দোলনের ভাবনা, তার ওপরের তলায় দাঁড়িয়ে গোটাটাকে পরিচালনা করা, সেই ক্ষমতাটা তো জ্যোতিবাবু যা ছিল সে তো খুব কম মানুষের থাকে, এবং সেটা তো একটা দিক নির্দেশ করতো, কোনো সন্দেহ নেই। পাল্টে যেত কিনা আমি জানি না, একটা দিক নির্দেশ করতো, নিশ্চয়ই করতো যে কি হতে পারে। আর ইন্দ্রজিৎ গুপ্তর মতো মানুষ হোম মিনিস্টার হিসেবে, সে তো সবটাই, গোটাটাই অন্যরকম চেহারা নিতে পারতো, এটা আমার মনে হয়। আপনি দীর্ঘদিন ইটাহারের বিধায়ক ছিলেন, এখনো পর্যন্ত যারা পুরনো মানুষ যারা রয়েছেন আপনার গুণমুগ্ধ, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আপনি যখন মন্ত্রী ছিলেন, মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের আপনি যখন মন্ত্রী ছিলেন, সেই সময় একাধিক চাকরিও সেখান থেকে হয়েছে, এতে করে যারা বেকার যুবক যুবতী তারা উপকৃত হয়েছেন, কিন্তু বিরোধীরা বলে আপনি স্বজন পোষণ করেছেন। আচ্ছা, আমি দুটো দিক নিয়ে নিই, আগে প্রথমে পার্টটাই বলি। তা হচ্ছে, আমি উত্তরবঙ্গের তো মানুষ ছিলাম না, জন্মেছিলাম আসানসোলে, কিন্তু আমি উত্তরবঙ্গ যখন শুরু করলাম চাকরির জীবন মালদা কলেজ দিয়ে, আমি বলতে পারি আপনাকে যে যেখানে যেখানে গেছি, দেশে বা বিদেশে যেখানেই গেছি, আলটিমেটলি উত্তরবঙ্গ কোথাও যেন মনে হয়েছে এটা আমার বাড়ি। এবং আমার বাড়ি মনে হওয়া, এটার সাথে আমার রাজনীতি বলুন, এটার সাথে আমার মন্ত্রিত্ব কোনো সম্পর্ক নেই। আমার মনে হচ্ছে আমি এখানে আছি, এটা আমার বাড়ি, আমার বাড়িটাকে সব থেকে ভালো যেভাবে রাখা যায় সেইভাবে আমি পড়াতে গেছি। আমার মনে হচ্ছে বেস্ট পড়াশোনা। আপনি যদি যে কোনো ছেলেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমি মাস্টারমশাই কেমন ছিলাম, কেউ খুব বদনাম করবে না, মনে হয় আমার ধারণা যে কেউ বদনাম করবে না। তো আরেকটা দিক হচ্ছে আমার রাজনীতির দিক, যেখানে আমার ডাইরেক্টলি করার ক্ষমতা আছে, যেটা আমি সবসময় বলতাম। পড়াশোনা এটা একটা মানুষ তৈরি করার কারিগর, নিশ্চয়ই করে অনেকে যারা শিক্ষক, তার মধ্যে আমিও একজন ছিলাম মাত্র। ওদিকে যখন মন্ত্রী হলাম, তখন আমি এটাকে প্রয়োগ করতে পারলাম যে কোন কোন জায়গাগুলোর থেকে দাঁড়িয়ে এদেরকে দাঁড় করিয়ে ফেলা যাবে। তার মধ্যে এটা একটা, নর্থ বেঙ্গলের গোটা জায়গা ক্রাইসিস কোথায়, ক্রাইসিস হচ্ছে ডিজাস্টারের, একদম ডিজাস্টারে কোন কোন জায়গা, এখন একটা ডিজাস্টার হওয়া বাকি থাকলো, না হোক আমি চাই, সেটা হচ্ছে দার্জিলিং পাহাড়। এটা কি হবে এবারে তো খানিকটা উদাহরণ এসে গেছে, সোনাদা টোনাদা আপনি দেখেছেন মারাত্মক অবস্থায়। আর দার্জিলিং গোটা শহরটা আগামী দিনে কোথায় যাবে আমি কেউ বলতে পারি না, কারণ সিসমিক জোনের একটা বড় জায়গা দার্জিলিং, সেখানে যেভাবে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, এ তো শেষ হয়ে যাবে একদম। মানে আপনি তো মন্ত্রী ছিলেন, আপনি 15 বছর মন্ত্রী ছিলেন এই দপ্তরে, তখন আপনি যে কাজগুলো করেছিলেন, সেই কাজগুলো যে কাজগুলো আপনি করতে পারেননি, সেই কাজ বর্তমান সরকার কতটা কাজ করছে। ছোট একটা উদাহরণ দিই আপনাকে, এটা কয়েকদিন আগেও বিভিন্ন জায়গাতে বলে এলাম। আমি মালবাজারের, ওটা তো ফুটহিলসে মালবাজার, তো মালবাজারের মাল নদী প্রতিভা নিরঞ্জনের সময় কটা বছর আগে আপনি দেখেছেন অনেক লোক ভেসে চলে গেল। আচ্ছা বলুন তো, একটা খুব সাধারণ সেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট বোঝার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই। আমরা বলি যে যেখানে ফ্ল্যাশ ফ্লাড হয়, সেখানে যদি কোনো আর্টিফিশিয়াল ওয়েল করে প্রতিভা নিরঞ্জন করতে হয়, তাহলে সবসময় যে দিক থেকে ফ্লো হয় তার উল্টো দিকে নেট লাগাতে হয়, কারণ জল চলে এলো তো জোরে, তো লোকেরা ভেসে যাবে কোন দিকে, যেদিকে স্রোত সেই দিকে ভেসে যাবে। তো আপনি মালবাজারেরটা খেয়াল করুন, আপনারাও সবাই টিভিতে দেখিয়েছেন, নেট লাগানো রয়েছে, যেদিক থেকে জল আসছে, তো যেদিক থেকে জল আসছে সেদিক থেকে তো জল নেটের ভেতর দিয়ে আসবে, ভাসবে কোন দিক দিয়ে, ডাউন স্ট্রিমে চলে যাবে। তো ডাউন স্ট্রিমে সব লোক ভেসে চলে গেল। আমি পরবর্তীকালে জিজ্ঞেস করেছিলাম ওখানে, এখন আর তাদের নাম করব না, তারা বড় বড় পদে রয়েছেন, তো সেই তাদেরকে বলেছিলাম, তখন তারা
আমাদের সময় জুনিয়র অফিসার রয়েছেন। তা আমি জিজ্ঞেস করি এটা হলো কি করে, নেট উল্টো দিকে, আমার তো কষ্ট হচ্ছে বুকে, কারণ ওই নেটটাও তো মালবাজারের গোটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ইনস্ট্রুমেন্টস, অ্যাম্বুলেন্স, এগুলো আমি কিনে দিয়ে এসেছিলাম, লেফট ফ্রন্ট গভর্নমেন্টের মিনিস্টার হিসেবে কিনেছিলাম। তো সেই সব নেটগুলো উল্টো দিকে লেগে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে তারা বলেছিলেন স্যার আর বোঝেন তো, এ আমাদের হাতে ছিল না, ওই ভলেন্টিয়ারের নামক যাদের কোনো ট্রেনিং নেই তারা টেনে টুনে নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দিল। আমরা বললেও শুনতো না। আমাদের সরকার, বর্তমান সরকার, দুটো তফাৎ এখানে দাঁড়িয়ে, যে ছেলেগুলো নেট লাগাতো তখন তারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, তার ট্রেন্ড পার্সন, আর এখন যারা নেট লাগায় তারা ওই উর্দিটা পড়ে নেয়, শুধু ট্রেনিংটা থাকে না। এই জিনিসই ঘটেছে গোটাটাই। তাই আমরা ইটাহারে বলছিলেন, আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের হেডকোয়ার্টার করেছিলাম এই গোটলুতে, হ্যাঁ ইটাহারে। আচ্ছা বলুন তো, এবারের এই যে ফ্লাড হলো, এই যে এত মানুষ বিপন্ন হলো, আপনি একবারও শুনেছেন ইটাহার থেকে কোনো ইনস্ট্রুমেন্ট গেছিল, কোনো কর্মী গেছিল? যায়নি। কিন্তু তাহলে এই সেন্টারটার কি মানে আছে, এটা কি জন্য হয়েছে? তাহলে একটা সরকার গড়েছিল ওগুলো তৈরি করার জন্য, আরেকটা সরকার ওটাকে ব্যবহার না করে ধ্বংস করে ফেললো, মানুষগুলোর মৃত্যু ডেকে দিল। আমি করেছিলাম নকশালবাড়িতে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার। আচ্ছা নকশালবাড়ির লোকেরা তারা কি মালবাজারে গেছিল? তারা কি তিস্তা ব্যারেজ, তিস্তা বাজারে যেখানে ওই বাড়ি সমেত নিচে চলে গেল, সেই তিস্তা বাজারে গেছিল? তারা কি একবারও যে বাড়িটা দড়ি দিয়ে বেঁধে বুদ্ধিমত্তার সাথে রাখা হলো এবং 3টে লোক বেরিয়ে গেল, এর জন্য তো কোনো বুদ্ধি লাগে, শুধু প্রয়োগ করব ইচ্ছা, সদিচ্ছা লাগে। আমাদের সময় সদিচ্ছা এবং সেই প্রয়োগ করা যায় কি করে তার পদ্ধতি ছিল। আর এদের সময়ে না বুদ্ধি প্রয়োগের লোক আছে আর না প্রশিক্ষণ আছে, না থাকার ফলে এই জিনিস। আর শেষ প্রশ্ন আপনি বলেছিলেন স্বজন পোষণের কথা বলেছেন, যে ওখানে অনেক চাকরি হয়েছে। হ্যাঁ হয়েছে, চাকরি হওয়াটাই স্বাভাবিক। এই কারণে দুটো তিনটে জিনিস বোঝা দরকার। এক, ক্যালকাটা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট, ক্যালকাটা হোমগার্ডের অ্যাপয়েন্টমেন্ট, তা শুধুমাত্র দক্ষিণবঙ্গ থেকেই হতো, এটা জানা অনেকেরই ছিল না। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হতো আমাদের সময়, লেফট ফ্রন্টেও ক্যালকাটা হোমগার্ডে লোক নেওয়া হবে, অ্যাডভার্টাইজমেন্ট হলো, তাদের দিতে হবে ঠিকানা ওখানকার যে জেলাগুলি, অর্থাৎ হাওড়া, হুগলি, 24 পরগনা, এই কলকাতা, এই সমস্ত। উত্তরবঙ্গের জন্য ছিল না। কিন্তু এটা প্রথম বুঝে নিতে হবে। কিন্তু প্রথমবার আমার সময়ে আমি চিরকাল স্মরণ করব, মানুষটা চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, আমি ঋণী তার কাছে। উত্তরবঙ্গের মানুষদেরও ঋণী নিশ্চয়ই করে। মানে আমার সত্যি সত্যি ইমোশন কন্ট্রোল করতে পারছি না, যে বুদ্ধদাকে আমি যখন গিয়ে বললাম, বুদ্ধদাই জানেন আপনি এরকম ইন্টারভিউ বা পরীক্ষায় অ্যাপ্লাই করা যায় না উত্তরবঙ্গের লোকেদের। বলছি সে আবার কি? বললো আমি বলে দিচ্ছি, হোম সেক্রেটারিকে তুমি বলো, তোমারও তো সেক্রেটারি, হোম সেক্রেটারি বলো। বললো যে আমি আমার ঘরে ফিরে এসে ফোন করার আগে বুদ্ধদা তার ঘর থেকে হোম সেক্রেটারিকে বলে দিয়েছেন। এবং প্রথমবার নর্থ বেঙ্গল থেকে, ইটাহার থেকে না, নর্থ বেঙ্গল থেকে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সেখানকার ছেলেরাও কিন্তু এই সুযোগটা পেল। এটা যদি বলেন যে স্বজন পোষণ, আমি বলি হ্যাঁ স্বজন পোষণ এই কারণে এরা আমার সবাই স্বজন, মানে উত্তরবঙ্গের মানুষকে স্বজন হিসাবে দেখেছে একদম। এবং সেই কারণে এরা চাকরিটা পেল। এনসিসি, নেক্সট আমি বলছি আপনাকে, এনসিসির পরীক্ষা শুধুমাত্র কলকাতায় হতো। এনসিসি ডাইরেক্টরেট, এবং সেই ডাইরেক্টরেট শুধু পশ্চিমবঙ্গের নয়, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই দুটোর জয়েন্ট ডাইরেক্টরেট, তার পরীক্ষা কলকাতায় হতো। সিকিমও না, কিন্তু কলকাতায় হতো। প্রথমবার আমরা এটা ব্রেক থ্রু করলাম যে এই ছেলেগুলো পরীক্ষার অ্যাপ্লাই করে, তারপরে চাকরি পাবো কি পাবো না, কোথায় গিয়ে থাকবো, পরীক্ষা দেবো 2 দিন ধরে। তো পরীক্ষা সেন্টার নর্থ বেঙ্গলে হয়েছিল, তারা চাকরি পেয়েছিল। আপনি যদি এখানে স্বজন পোষণ বলেন, আমি খুশি যে উত্তরবঙ্গের লোকেরা আমার স্বজন বলেই আমি এটা করতে পেরেছিলাম। চাকরি তো সবাই পেয়েছিলেন, কে পেয়েছিলেন তার নাম আমি জানি না, কিন্তু সে আমার স্বজন। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় যে আপনি যে সময় বিধায়ক ছিলেন সেখানকার থেকে এখনকার যে ইটাহার, কোনো পার্থক্য খুঁজে পান?
দেখুন, তখন আমি যখন শুরু করেছিলাম তখন হায়ার সেকেন্ডারি সায়েন্স স্কুল একটি মাত্র ছিল, এবং সেটা কাপাসিয়া স্কুল, যেখানে কোনো একজন ছাড়া কোনো মাস্টারমশাই সায়েন্সে ছিলেন না। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় ইটাহার স্কুল যেটি ছিল সেটাতে হিউম্যানিটিস ছিল, সায়েন্স তখন শুরু হয়নি ঠিক। তো এইটা সম্বল করে তো আমি ইটাহারে হাজির হয়েছিলাম যে এটা আমার পুঁজি। এখন সেই পুঁজির পরে ইটাহারে এখন 24টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সংখ্যাটা বেড়েও থাকতে পারে, আর গোটা 30 মাধ্যমিক স্কুল। এইগুলো তৈরি করেছি, আমার সময় তৈরি করা হয়েছে, একটা কলেজ হয়েছে, একটা আইটিআই তৈরি হয়েছে, এই সবগুলো তৈরি, বিএড কলেজ হয়েছে, এই সবগুলো যে একটা ছেলে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে। দেখুন, আইটিআইটা আমরা করলাম সরকারের টাকায়। শেষ যে টাকাগুলো ছিল 21টা আইটিআই করার জন্য, সেই 21টা আইটিআইয়ের টাকার মধ্যে একটা ইটারের জন্য, এবং সেটা আজকেও আমি স্মরণ করি বুদ্ধদেব ভট্টাচার্যকে, তিনি ছাড়া এই টাকা আসতো না ইটারের জন্য, তার জন্যই এসছিল। সেই আইটিআইটার কি অবস্থা রয়েছে, কে ফ্র্যাঞ্চাইজি নেবে, কার জামাই অথবা কার শ্বশুর, হ্যাঁ, এই নিয়েই তো অস্থির কাণ্ড। যেখানে হাতের কাজ শিখলে আজকে বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি আসছে, সেখানে অন্তত ইলেকট্রিশিয়ান হিসেবে সেই যদি কাজটা শিখতো তাহলে এটা কর্মসংস্থান হতো। কি অবস্থা বলুন তো, 12 বিঘে জমি দিয়ে আইটিআইটা করা হয়েছিল একটা মাত্র কারণে। বুদ্ধদা বলেছেন, শোনো শ্রীকুমার, 3 বিঘে জমি দিলে আইটিআই করবে, তুমি যদি 12 বিঘে জমি করতে পারো তাহলে অটোমেটিক্যালি ওটা পলিটেকনিকে আপলিফটেড হয়ে যাবে। কাজেই তুমি 12 বিঘে জমি খোঁজো, এবং 12 বিঘে জমিই দেওয়া হয়েছে দুর্গাপুরে, এবং সেটা স্ট্যান্ডার্ড এখন আইটিআই, ওই রকমই একটা প্রাইভেট আইটিআই। প্রচুর টাকা লাগে ভর্তি হতে, ফর্মে টাকা লাগে, অর্ধেক চলে অর্ধেক চলে না, মাস্টারমশাই আছে নেই। এইটা হচ্ছে পরিবর্তন। একটা সময় একজন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, তার কাছে একজন মন্ত্রী আবেদন করেছিলেন, মানুষ দেখেছিল আইটিআইটা। আরেকবার এখন মানুষ দেখছে আইটিআই যেটা বন্ধ প্র্যাকটিক্যালি হয়ে গেছে। এই তফাৎগুলো বুঝে নিতে হবে। এনসিসি হলে আপনি এখানে পুলিশ লাইনে যদি খোঁজ নেন তাহলে দেখবেন মেয়ে পুলিশ যারা, তারা বেশিরভাগই ইটাহারের ডক্টর মেঘনাথ শাহ কলেজের ছাত্রী। সে তো তাহলে একটু অবাক হওয়ার ব্যাপার। কেন? তার কারণ হচ্ছে যে এনসিসি যখন বুদ্ধদেববাবু আমার হাতে তুলে দিলেন যে তুমি এনসিসিটা দেখো, ওটা ভালো দেখবে তুমি, তখন একজন মন্ত্রীর কাছেই ছিল তার আগে, তখন ওখান থেকে আমার কাছে তুলে দিলেন। দেওয়ার পরে আমি বললাম, দেখুন এনসিসি খুব ভালো করে করানো হবে গোটা পশ্চিমবঙ্গে, একটা যদি কাজ করেন তো বললো যে অন্তত একটা 10% কোটা যদি পুলিশের চাকরির জন্য একটা করে দেন, তারা উৎসাহটা পাবে। তারপরে সিলেক্টেড হতে পারলে হলো, না হলে না হবে, কিন্তু কোটাটা এদের জন্য রাখা যেতে পারে। বলে ঠিক, তুমি কি জানো যে আমি এনসিসির নেভি উইংয়ের ছাত্র ছিলাম? আমার না, আমি জানি না বুদ্ধদা। বলে ইয়েস, আমি নেভি উইংয়ের ছাত্র ছিলাম। এনসিসি এটা খুব ভালো ভালো কোর্স, এবং সেই জন্যই আমি ভেবেছি তুমি ভালো করে দেখবে, 10% কোটা হয়ে যাবে, 7 দিনের মধ্যে নোটিফিকেশন বেরোবে। তাই বেরোলো। ইন্টারেস্টিং হচ্ছে যে ইটাহার কলেজ যে সংখ্যায় লোকে অ্যাপ্লাই করেছিল কলেজগুলো এনসিসির জন্য, তাতে আমরা অনেক পেছনের দিকে ছিলাম। কিন্তু মন্ত্রীর কনস্টিটিউয়েন্সি খানিকটা মুখ্যমন্ত্রীকে বলা, এবং এনসিসি ডাইরেক্টরেটের ডাইরেক্টর আমার অধীনে, ফলে ইটাহার কলেজে বলা হলো যে এটা এক্সট্রা টেম্পোরারি এনসিসি চলবে। আচ্ছা আচ্ছা, প্রতি বছর রিভিউ করা হবে, এবং সেই বছর থেকে রিভিউ করা শুরু হলো। মেয়েরা এনসিসি করতে শুরু করলো। যেই মাত্র শুরু করলো তারপর থেকে যতবার লেডি কনস্টেবল নেওয়া হয়েছে, ইটার ছেলেরা, ইটারে মেয়েরাই পেয়েছে, কারণ তো 10% কোটার মধ্যে চলে আসছে। এটাই ইন্টারেস্টিং। 2011 সালে পার্থক্যটা কোথায়? 2011 সালে আমি লেফট ফ্রন্ট মিনিস্ট্রি চলে গেল, 2011 সাল থেকে আরেকটি জিনিসও চলে গেল, ইটাহার কলেজের এনসিসি উঠে গেল। আপনি বলছেন এটাই পার্থক্য বা পরিবর্তনের? এটাই পার্থক্য। আপনি আপনার কথায় বারংবার আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের নামটা শুনতে পাচ্ছি। আপনি এমন একজন মন্ত্রী, দুজন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় আপনি ছিলেন,
1996 সালে সম্ভবত আপনি প্রথমবার বিধানসভায় জয়লাভ করলেন, 96 সালে। সেই সময় জ্যোতি বসু এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য। আমি বলবো যে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে যদি আপনাকে বলা হয় যে পার্থক্যটা কি, এবং বুদ্ধদেব ভট্টাচার্য দেখুন ইয়ং জেনারেশনের কাছে একটা হার্টথ্রব ছিল, মানে যদি মানে বাঙালির যদি চে গুয়েভারা কেউ থাকে সেটা বুদ্ধদেব ভট্টাচার্য। আপনি তো খুব কাছ থেকে দেখেছেন, আমি কিছু স্মৃতি একটু শুনতে চাই যে মানে তিনি প্রয়াত হয়েছেন, দুজনেই প্রয়াত হয়েছেন, কোন স্মৃতি যা আপনাকে এখনো অনুপ্রাণিত করে? প্রথম দিনের কথা যদি বাবুকে বলি, হ্যাঁ, এছাড়া তারপরে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো বলা যাবে না প্রকাশ্যে, কারণ একটা ধরা আছে, এমন বহু কিছু আছে যা তিনি করেছেন, আমার অনুরোধ করে ফেলেছেন, হ্যাঁ করেছেন। মেঘনাদ সাহা কলেজটা তার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে, তাছাড়া কিছুতেই হতো না। উনি রিটায়ারমেন্ট নেওয়ার ঠিক আগে যে কলেজটি শেষ হয়েছিল প্রতিষ্ঠিত, সেই কলেজটির নাম মেঘনাদ সাহা কলেজ। এবং তিনি বলেছিলেন যে 1996 সালের মধ্যে, 91 থেকে 96 মধ্যে পশ্চিমবঙ্গে 12টা কলেজ করেছিলাম শ্রীকুমার। আমাদের 12 জন এমএলএ অনুরোধ করেছিলেন। তুমি জানো 96 সালে 12 জনই হেরে গেছে। আপনি শুনলে মজা তো নয়, এটা তো সিরিয়াস কষ্টের জায়গা। বললো 96 সালে তারা কেউ ফেরেনি, অথচ 91 থেকে 96 মধ্যে 12টা কলেজ আমি করেছিলাম। আমি তোমার ওখানেও কলেজটা করে গেলাম। তো আমি আশা করছি যে তুমি আবার জিতে ফিরবে 2001 সালে। তো আমি তাকে একটা উত্তর করেছিলাম, সেটা বলে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই আমার। তিনি আমি বলেছিলাম, আপনি স্যার ও তো 91 সালেই এসে বলেছিলেন, আসলে কলেজটা করতে চেয়েছিলেন, এসেই তারা কলেজটা করতে চেয়েছিলেন, এটা প্রমিসের মধ্যে ছিল। ইলেকশনের আগে প্রমিস করেছিলেন এবং ইলেকশনের পরে সেই প্রমিস আপনি মানে রক্ষা করে দিয়েছিলেন। আমি কিন্তু প্রমিস করে আসিনি কলেজ করব, আমি বলেছিলাম চেষ্টা করব কলেজের জন্য, একটা কলেজে পড়াতাম, কলেজ চেষ্টা করব, প্রমিস করিনি, আপনি করে দিলেন। তো কাজে আমার হারার কোনো কারণ নেই, কিন্তু আমি মানুষকে এটা তুলে দিলাম মানুষের কাছে, যে মানুষ আরো দাঁড়াতে পারবে। এর ভিত্তিতে আমি জিতবো না, কিন্তু এটা মানুষের কাছে থাকবে, মানুষ বিচার করবে। মানে অনেকেই বলে থাকেন যে জ্যোতি বসুর যে বাহ্যিক যে চালচলন, এটা একটা দাম্ভিকতার, একদম না, একদম না। মানে এইটা কেন লোকে বলেন আমি জানি না। অনেক লোকের চেহারা, সেই মনে আছে পুরনো সিনেমা, তুমি তখন হয়তো একেবারেই ছিলে না, হয়তো কমল ভট্টাচার্য একজন ছিলেন, ওরে বাবা তিনি জমিদার, হ্যাঁ, তো তার ওই রকম একটা বিরাট চেহারা, অথচ খুব মজাদার মানুষ ছিলেন এরকম। তো জ্যোতিবাবু, আমি যেদিন প্রথম মন্ত্রী হয়েছিলাম, নন্দ ভট্টাচার্যকে, তিনি জলসম্পদ মন্ত্রী ছিলেন, হ্যাঁ, নন্দদা খুব কাছের মানুষ ছিলেন, কিন্তু জ্যোতিবাবু খুব কাছের মানুষ। নন্দদা প্রথম পিসি মেম্বার হয়েছিলেন জ্যোতিবাবুর রাজ্য সম্পাদক থাকাকালীন, তারই অনুমোদনে, কিন্তু এটাও বোঝা দরকার আমাদের। এবং তিনি তখন ছাত্র ছিলেন মাত্র, সর্বকনিষ্ঠ রাজ্য কমিটির সদস্য। তো নন্দদাকে বললেন, নন্দ ওই যে নতুন তোমাদের, মানে উনি তো পুরো সেন্টেন্স কমপ্লিট করতেন না, ওই যে তোমাদের, বলল কোথায় পাঠাবো, চেম্বারে। তারপরে রাজভবন থেকে আমরা বেরোলাম, সবাই নিজেরা ফিরে গেলাম, যা অনুষ্ঠান হয় সেগুলো হলো, এবং বিকেল 4টের সময় হঠাৎ করে সেই বহু মানে সাংঘাতিক একটা অনুভূতি, জ্যোতিবাবুর ঘরে ডাক পড়েছে। গেলাম, জ্যোতিবাবু বললেন, তোমার তো কয়েকটা কাজ করতে হবে। আমি ভাবছি কাজ তো অনেক কিছু করতে হবে, আমার তোমার 3টে মূল কাজ করতে হবে। তো 3টে মূল কাজ আমি তখন মেলাতে পারছি না। পেপারটা খোলা ছিল সোনার বাংলা বলে একটি পত্রিকা, এখন চলে না, উনি পেন আন্ডারলাইন করা ছিল, বললো জয়কৃষ্ণদা দেখালেন, মানে ওনার সিএ, যে তার মধ্যে লেখা রয়েছে যে শিক্ষাতে বড় পিছিয়ে, গোটা জেলাতে এটা সব থেকে পিছিয়ে থাকা, এটাকে এগোতে হবে, এটা আমার একটা শপথের মধ্যে একটা, এটা করতেই হবে। আর মালদা থেকে আসছি,
একটা সেতু হোক মহানন্দার ওপরে, যা মালদাকে যুক্ত করবে সরাসরি। কারণ রায়গঞ্জের মার্কেটটা না বাড়াতে পারলে রায়গঞ্জ আরও বড় হবে না। রায়গঞ্জ মার্কেট বাড়বে, চাঁচলের সাব ডিভিশন যদি রায়গঞ্জ মার্কেটে আসে, সুতরাং তার জন্য একটা দরকার, সেতু দরকার, সেটা গুলন্দরে। এই সেতুটা ভীষণ দরকার, তাহলে রায়গঞ্জ মার্কেটের চেয়ারটা পাল্টে যাবে। আর শিক্ষাক্ষেত্রে বাকি একটা টেকনোলজিক্যাল কোন ইনস্টিটিউশন, সেটা জ্যোতিবাবুর সঙ্গে আপনার কথা হয়েছিল? ইন্টারেস্টিং হচ্ছে ওটা সোনার বাংলার সাথে কথা হয়েছিল। ও আচ্ছা। জ্যোতিবাবু সোনার বাংলাটা খুলে রেখে আমাকে বলছেন, তুমি তো এই 3টে মূল কথা বলেছিলে। আমি প্রায় চমকে গেছিলাম যে একটা মানুষ কতটা তাহলে মনিটরিং করেছে বিষয়টা। এক্স্যাক্টলি, আমাকে ডাকছেন মানে আমার সম্পর্কে সবটা খোঁজ নিয়ে, কারণ আমার সম্পর্কে খোঁজ নেওয়ার কোনো কারণ নেই তার, কারণ আমি সেরকম কোনো মানুষই নই। পড়াশোনায় তখন আপনি মানে অপরিচিত মানুষ, একেবারে পার্টির মধ্যে কিছুটা জায়গা আছে, কিন্তু বাকি বাইরে কোথাও খুব কিছু নেই। পড়াশোনা জগতের মধ্যে কিছু লোক পরিচিত, বাস বাইরে কিছু নেই। জ্যোতিবাবু জানলেন, অথচ এটা কোনোদিন আমার স্ত্রী স্বপ্না মুখার্জির কাছে আমি কোনোদিন বলিনি যে আমি ওই 3টেকে টার্গেট করেছি। জ্যোতিবাবু জেনে গেছেন, এইটা জ্যোতিবাবু। যদি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলা হয়, বুদ্ধদেব বাবু হচ্ছেন প্র্যাকটিক্যালি তার চলে যাওয়াটা আমার কাছে আকাশটা শূন্য হয়ে যাওয়া। আমি মনে করি যে আমার অভিভাবক একদম চলে গেল। বুঝতে পারছি, মানে এই আবেগের সম্পর্ক আপনার সঙ্গে তৈরি হয়ে গেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। একদম ঠিক। যে প্রশ্নটা আপনাকে আরেকটা করব, সেটা সবাই জানে একেবারেই তাই। আপনার মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গের মানুষের কাছে একটা বড় প্রাপ্তি ছিল, সেটা হচ্ছে রায়গঞ্জের আই ব্যাংক। আপনার উদ্যোগে, আমার এখনো মনে আছে, নিরুপম সেন থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে আপনি আই ব্যাংক এবং অনেকা সরকার কুশমন্ডির প্রথম এখান থেকে কর্নিয়া গ্রাফটিংয়ে পৃথিবীর প্রথম আলো দেখতে পেয়েছিল। আপনার স্বপ্নের প্রকল্প, আপনি, আমার মনে আছে আপনি সেই সময় বলেছিলেন, সেই স্বপ্নের প্রকল্পটা এখন বন্ধ। কষ্ট হয়? ভীষণ কষ্ট হয়। রাত্রিবেলা ফোন করলো যে ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য, যে তুমি জানো মা মারা গেছেন। আমি বলছি না, মাসা মারা গেছেন নাকি? বলে যে হ্যাঁ। তো এখন রায়গঞ্জ ছোট্ট শহরে সবাইকে আমরা চিনি, কাছ থেকে চিনি। মাসিমার নাড়ু খাওয়া, এর বহু মানুষ আছেন নাড়ু খেয়েছে তার হাতের তৈরি। তো মাসিমা মারা যাওয়াটা একটা বড় দারুণ এটা ব্লো বলতে পারেন আমার মনের কাছে। তো তখন মনে হলো, তুমি কি আই ব্যাংকের চোখটা নেবে? আমার না কেন বুকটা ধকধক করে উঠলো, কারণ মাসিমার চোখ আই ব্যাংকে নেওয়া, কাউকে দেওয়া, এটা তো ভীষণ স্নেহের এবং ভালোবাসার একদম। তারপর বললেন আজকে তো স্ট্রাইক আছে, মায়ের ডেড বডিটা তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে দিতে হবে, তখন রায়গঞ্জের কিছু নেই দেওয়ার মতো। তো আমি অনেক চেষ্টা করলাম, তো সরকারি পর্যায়ে কিছু হচ্ছে না। তো তুমি যদি একটু দেখো একটুখানি চেষ্টা করে কি করা যায়। মাসিমার ডেড বডি আলটিমেটলি যায়, আর আমি সাইকেল করে একটা ক্যানে করে ওই ডাক্তার একে মুখার্জিকে নিয়ে তার চোখটি নিয়ে আসি। আমি তাকিয়ে দেখতে পারিনি তার দিকে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। উনি চোখটা নিলেন এবং আমি সাইকেল চালাচ্ছিলাম, উনি পেছনে কেরিয়ারে বসছিলেন। সেই চোখ অনেকে সরকার পেয়েছিল। তো এর কতটা ইমোশন এর সাথে যুক্ত আপনি ভেবে দেখুন। তারপরও আরও 5 জন পেয়েছিল। চাঁচলে যে ভিক্ষে করতো, আমি মাঝে মাঝে খুঁজি যখন চাঁচলে পার্টির কোনো কাজে যায়, সেই মেয়েটি কেমন আছে। সে ওই 2 চোখে প্রায় অন্ধ ছিল, 1 চোখ তো এখন দেখছে সে। তা সে মাঝে মাঝে বলে আমার এই জন্য ভিক্ষে কমে গেছে, আমি তো এখন দেখতে পাই, আমার এখন ভিক্ষে কমে গেছে। তো যাই হোক, সে তো বেঁচে আছে, ভালো করে বেঁচে আছে। তো এরকম আরও তো আছে, আরও 4 জন আছে। এমন অভিজ্ঞতা আছে যে আমাকে মালদা স্টেশন থেকে ফোন করছে যে মাকে নিয়ে যাচ্ছিলাম কলকাতায়, মা মারা গেছেন এখানে। তো মা তো মিলন পাড়ার ঘটনার কথা বলছি, তো মা তো লিখে দিয়ে গেছিলেন পুজোর সময় যে উনি চোখটা দান করবেন, আপনি যদি চান তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন। আমি গেলাম, কোনো এক ছেলে ফোন করেছিল, বাকি সমস্ত লোকেরা লাঠি ফাটি নিয়ে আমাকে তাড়া করলো, কোনো রকমে জীবন নিয়ে বাঁচলাম, ডাক্তার বাঁচলো। তখন পুলিশ কুসংস্কার একেবারে, এই দেখুন সবই দেখেছি আমি, হ্যাঁ, কি মারাত্মক কুসংস্কার। কিন্তু
কেউ শয়তানি করে এটা বন্ধ করতে পারে আমি কল্পনা করতে পারিনি। একটা বড় সম্পদ, আমি বলবো একটা বড় সম্পদ উত্তরবঙ্গে, শুধু রায়গঞ্জ নয়, উত্তরবঙ্গের মানুষ একদম। এবং এই আই ব্যাংক থেকে দেবু মুখার্জি আমাকে দারুণভাবে সাহায্য করেছেন। আই ব্যাংক করে অনেকে আই ব্যাংক নামে রাখেন, কোনো ফাংশন করে না, ওটা প্র্যাকটিক্যালি ওই ক্যাটার কর্পোরেশন কাজে লাগে, এছাড়া কিছু হয় না। আমরা কোনো টাকা আমাদের আই ব্যাংকের কোনো জায়গার থেকে নিইনি, কখনো না। বাড়িটা তৈরি করতে যা টাকা দিল্লির থেকে সেটা ডিএমকে দিয়েছিলাম আমরা, ডিএম করিয়েছিলেন, এবং বাকিটা প্রতি মাসের যে খরচ আমরা নিজেরা পকেট থেকে বিভিন্ন ডাক্তার দিতেন, আমরা দিতাম, আমিও দিয়েছি। তো এইসব মিলিয়ে টিলিয়ে চলতো, তো অন্য কেউ কোনো টাকা নিত না। আজকে বলুন তো, সেইটা একটা সিমেন্টের গোডাউন, মাল্টি স্টোরিড বিল্ডিং হলো একটা, সেই কি হলো আমি জানি না। তাতে ডাক্তার তো পুরনো ডাক্তাররাই রয়েছেন, যারা সাধারণভাবে গভর্নমেন্ট হাসপাতালে ডাক্তারিতে চান্স পাবেন না, এমনও ডাক্তার প্রাইভেট হসপিটাল থেকে পড়েছেন, এইসব টাকা দিয়ে, বাবার টাকা ছিল প্রচুর, টাকা নিয়ে পড়েছেন, তারা সব এইসব জায়গাতে সুপার স্পেশালিটিতে এখন সব দেখছেন। এবং সেই হসপিটাল তৈরি হলো একটা কস্ট অফ আই ব্যাংক, কারণ তার যত সিমেন্ট সব আই ব্যাংকে ছিল। আমি জানি না যে আই ব্যাংকের ভেতরে যে ওটিটা ছিল, সে ওটিটা কি হয়ে গেছে। আমি জানি না যে বিশাল দামি যে একটা ফ্রিজ যার মধ্যে কর্ডেগুলো রাখে, সেই ফ্রিজটা কার বাড়িতে শোভা পাচ্ছে, অথবা ওখানেই ওর মধ্যে সিমেন্ট রাখা আছে, আমি জানি না। এ তো খুবই, এর থেকে কষ্টের উত্তরবঙ্গের মানুষের কাছে কিছু নেই। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটা আই ব্যাংক আছে, কিন্তু সেখানে তো বোঝেন গভর্নমেন্ট হাসপাতাল, সেখানে কোন ডাক্তার রাত্রিবেলা ভোর 5টায় সাইকেল চাপিয়ে ডাক্তারকে নিয়ে যাবে? এটা তো হবে না, একটা নির্দিষ্ট সময় থাকে, তো সময় থাকে। কে মালদাতে দৌড়াবে নিজের গাড়ি চালিয়ে, যে তারপরে মার খাওয়ার মতো অবস্থা হবে। এগুলোর জন্য ডেডিকেশন লাগে, ডাক্তারদেরও ডেডিকেশন আছে, ডাক্তার ওই চোখটা আনতে যাচ্ছেন, তাকে সাপোর্ট দিতে হবে। তো এখানে সাপোর্ট দেওয়ার জায়গাটা তুলে নেওয়া হলো, দেখা গেল যে ওই সিমেন্টের গোডাউনটাই ভালো থাকলো। আজ পর্যন্ত এত বছর হয়ে গেছে, ওটা ওইভাবে আছে। যদি আপনারা পারেন সবাই মিলে, উত্তরবঙ্গের মানুষের কাছে আপনাদের চ্যানেল দিয়ে আবেদন করছি, আসুন সবাই মিলে একটা চেষ্টা করি। এ কোনো সরকারের বিরোধিতা করা নয়, এ শুধু আমাদের পাওনাটা চাওয়া, আমাদের ছিল, কেড়ে নেওয়া হয়েছে, এটা ফিরিয়ে দেওয়া হোক আমাদের উত্তরবঙ্গবাসীর কাছে। একটু অন্য প্রসঙ্গে আসি শ্রীকুমার বাবু, সেটা হচ্ছে যে বর্তমান রাজনীতিতে দেখুন, রাজনীতিকে সাধারণ মানুষের চোখে রাজনীতি এখন খুব একটা ঘৃণ্য একটা বিষয় হয়ে গেছে। আরে ছেলেপেলেদের বলি, এটা এই রাজনীতির এই কলুষিত পাকের মধ্যে ঢুকিস না। ফলে কিন্তু একটা সময় যে রাজনীতিটা ছিল, বা আপনি যখন মন্ত্রী ছিলেন বিষয়টার সময়, আমি দেখেছি আপনি সাইকেল করে বা পায়ে হেঁটে কলেজপাড়া বাজারে যেতেন, বাজার করতেন, সাধারণ মানুষের মধ্যে জনভিত্তি ছিল। আপনাকে কখনো মন্ত্রী হওয়ার পরেও নেতা হওয়ার জন্য কখনো লাখ লাখ টাকার গাড়িতেও চড়তে দেখা যায়নি, এরকম একটা সময় প্রচুর মানুষ ছিল, লক্ষ লক্ষ টাকার গাড়ি। এখন এই যে পার্থক্যটা, এটা কি কখনো মনে হচ্ছে যে রাজনৈতিক কোথাও একটা অবক্ষয়ের জায়গা তৈরি করছে মানুষের মধ্যে, বা কোথাও রাজনীতির মধ্যে একটা শিক্ষার মানের একটা অবনমন ঘটছে প্রতি মুহূর্তে? আলটিমেটলি আমরা তো চাই একটা ডেমোক্রেটিক সেট আপ, এই ডেমোক্রেটিক সেট আপের মধ্যে মানুষকে ইলেক্টেড হয়েই যেতে হবে। তো সে ইন্ডিভিজুয়ালি হন অথবা কোনো পলিটিক্যাল পার্টির লোক হন, কিন্তু এই ডেমোক্রেসিটা যদি সম্পর্কে লোকের আগ্রহ হারিয়ে যায়, যদি মনে করে যে এই ডেমোক্রেসির মধ্যে দিয়ে যারা এলো তারা শুধু চুরি করছে, নেতা চুরির দায়ে জেলে যাচ্ছেন অথবা মন্ত্রী জেলে যাচ্ছেন, মন্ত্রী জেল থেকে বেরোচ্ছেন আবার মন্ত্রী হয়ে যাচ্ছেন অথবা এমএলএই থেকে যাচ্ছেন, এই যদি চলতে থাকে তাহলে একটা সময়ে আপনার কিন্তু ডেমোক্রেসি, ভারতবর্ষের ডেমোক্রেসি সম্পর্কে একদম মোহমুক্ত হয়ে যাবে এই নতুন প্রজন্ম। এটা একটা দিক, অথবা আরেকটা দিকও আছে, সেটা সাংঘাতিক দিক। সেটা মানুষ তখন মনে করবে যে ডেমোক্রেসি দিয়ে কিছু হবে না, কেড়ে নিতে হবে আমার কাছে, সেটা কিন্তু একেবারেই অন্য পথ।
যে পথটার কথা আমি যে পথের লোক নই, কিন্তু এই দুটো দিকের বাইরে তো আর কিছু নেই। হয় আপনাকে সারেন্ডার করতে হবে যে যেভাবে চলছে চলুক, মানুষ স্কুলের চাকরি হবে না, কলেজের চাকরি হবে না, কোনো জায়গাতে চাকরি হবে না। ডাব্লিউবিসিএস যার অঙ্ক ছিল না সে 100-তে 100 পেয়েছে ডাব্লিউবিসিএস এর। একসাথে একেবারে কালচিনির ভিডিও, সে ল পড়ছেন বাগডোগরা ল কলেজ থেকে, কি করে করছেন আমি জানি না, দুটো চাকরি চলছে। হ্যাঁ, এ সবই চলছে, তো মানুষ এটা দেখছে। এটা দেখা মানে মানুষের অত্যন্ত বিরক্তির উদ্রেক ঘটা, মানুষের বিরক্ত হয়ে যাওয়া, এবং বিরক্ত হয়ে যাওয়া ওই লোকটির ওপর শুধু থাকবে তা নয়, কিন্তু সিস্টেমটার ওপর হয়ে যাবে। অর্থাৎ এই ডেমোক্রেসির কিছু দেবে না আমাকে মানে আগামী এইভাবে যদি রাজনীতির গতি প্রকৃতি এগোতে থাকে, মানে আমি রাজনৈতিক নেতা হয়েছি, আমাকে সুদৃশ্য অট্টালিকা বানাতে হবে, বা আমি লক্ষ লক্ষ টাকার গাড়ি করে ঘুরবো, এটাই যদি রাজনীতির উদ্দেশ্য হয়, তাহলে মানুষের রাজনীতির প্রতি আস্থা তো থাকতে পারে না, নষ্ট হয়ে যাবে। অথবা রাজনীতির ওপর আস্থা আনার জন্য সে হাতে আর্মস নিয়ে নেবে। দুটোই কোনোটাই কাম মনে হতে পারে না। শিকড়, আমাদের সময় প্রায় একদম শেষের দিকে। আপনার কাছে মানে খুব সংক্ষেপে দুটো প্রশ্ন নেব, খুব সংক্ষেপে, একদম সময় শেষ। প্রথমত, কানাইয়া কুমার আপনাদের দলের একটা বড় সম্পদ ছিল, কানাইয়া কুমারকে আপনারা দলে ধরে রাখতে পারলেন না, কোথাও কি নিজেদের ব্যর্থতা মানে কেন বোঝাতে পারলেন না? একদম সংক্ষেপে। আমি বলতে পারছি না, তবে কানাইয়া কুমার চলে যাওয়াতে ব্যক্তিগতভাবে আমার খানিকটা দুঃখ হয়েছে, কারণ আমি ওকে ভীষণভাবে চিনতাম। একেবারে লাস্ট প্রশ্ন আপনার কাছে, 2026-এ আবার নির্বাচন, আপনার পুরনো দুর্গ, পুরনো জায়গা, একদম মানে সংস্কৃতি মনস্ক অধ্যাপক, আপনি 3 বারের মন্ত্রী ছিলেন, 2026-এর নির্বাচনে আবার কি লড়ার প্রস্তুতি নিচ্ছেন? একদম না, লড়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ক্যান্ডিডেট আমি নই, এইটা আপনাদের চ্যানেলেই পরিষ্কার বলে গেলাম। কারণ আমি ক্যান্ডিডেট হব না, এটা পার্টিকে জানানো, পার্টিও তাতে স্বীকৃতি দিয়েছে, সুতরাং আমি ক্যান্ডিডেট নই। কিন্তু সিপিআই ডেফিনেটলি ক্যান্ডিডেট দেবে, এবং আমার থেকে ভালো ক্যান্ডিডেট দেবে। লড়াইয়ের ময়দানে আপনি সেখানে আছি, 100% আছি। যে থাকবে সে আমার থেকে এখন মানে বামপন্থীরা তো সমস্ত জায়গায় এখন শূন্য আর কি। পার্লামেন্টেও চেষ্টা করব ফিরে আসতে, যতটা পারি লড়বো একসাথে, এবং একসাথে লড়াটাই ভীষণ ব্যাপার। তো লড়তে হবে এবং পুরনো জায়গাটা ফিরিয়ে আনতে হবে। তবে ব্যক্তি আমি লড়াইয়ের ময়দানে থাকছি, কিন্তু প্রার্থী আমি নই। অসংখ্য ধন্যবাদ শ্রীকুমার বাবু। আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট অধ্যাপক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জির সঙ্গে। তার ব্যক্তিগত জীবনের আলাপচারিতা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সবটাই ঘুরে ফিরে এসেছে আমাদের এই আলোচনায়। আশা করি আমাদের এই আলাপচারিতা আরসিটিভি দর্শক হিসাবে আপনারা যারা দেখছেন প্রত্যেকে আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। শুভরাত্রি।